মেজর আখতারুজ্জামানের বিষয়টা এসছে, যে মেজর আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই তাকে সম্মানের সাথে শ্রদ্ধা করি। কারণ এই আখতারুজ্জামান জামায়াতের সাথে যুক্ত, যিনি এভাবে বলছেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিলেন, এমন একজন ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ ঢুকলো, জামায়াতও তাদেরকে গ্রহণ করে নিল। জামায়াত কি এই কারণে গ্রহণ করেছে যে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী সংগঠন বলা হয়, এখন মুক্তিযোদ্ধারা সেখানে জুটলে একসময় তারাও বলতে পারে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ, মুক্তিযোদ্ধার দল দাবি করতে পারে, সেই কারণে কি আখতারুজ্জামানকে না? না, কারণ এরকম সুযোগ আরও ছিল, জামাতে আরও অনেক মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে নিয়ে তো কখনো এই ব্র্যাগিংটা জামাত করে নাই। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কোনো নমিনেশন বাণিজ্য নাই। মেজর আখতারুজ্জামানকে কিন্তু কোনো নমিনেশন দেয়া হয় নাই। তিনি যেভাবে জামাতে রিক্রুটেড হতে হয় সেই পথ অনুসরণ করে মাত্র ঢুকেছেন। তিনি টিকে থাকেন কিনা সেটা সময়ে বলে দিবে, এবং এখানে টিকে থাকাটা বেশ কষ্টকর। তাকে বিভিন্ন রকম স্কিল অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, সেই পথটা তার জন্য খোলা। এটা যে কারোর জন্য খোলা। হ্যাঁ, এখন তার ব্যাপারে কি কোনো ফৌজদারি মামলা আছে কিনা, সেটার ব্যাপারে কোনো দল কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা অন্য বিষয়। কিন্তু একজন মানুষ তিনি যদি বলেন যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাকে জামাত সুযোগ দিয়েছে, কিন্তু তাকে তো জামাতকে রিপ্রেজেন্ট করার দায়িত্ব এখনই দিয়ে দেওয়া হচ্ছে না। এখানে কোনো নমিনেশন বাণিজ্য নাই, এখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, তাই না? তো এখানে আমার মনে হয় এইটা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, অনেক বেশি হাইলাইট করা হচ্ছে, কিন্তু অন্যান্য জোটগুলোতেও কিন্তু এই কাহিনীগুলো হচ্ছে, তাই না? বিএনপিতেও দলবদ্ধ হয়ে এসে আওয়ামী লীগ থেকে জয়েন করছেন, এক একজন স্লোগান দিতে গিয়ে ভুল করছেন, তাই না, মিডিয়ার সামনে। তো এইগুলো আসলে একটা বিপ্লব পরবর্তী সময়ে এগুলো কিছু আমরা দেখছি, কিন্তু একটা দলকে বারবার প্রশ্ন করা হচ্ছে তাদেরকে বিতর্কিত করার জন্য। আমার মনে হয় এই ব্যাপারটা উদ্দেশ্যমূলক। কিন্তু আখতারুজ্জামান আসলেন, আখতারুজ্জামানকে নিলেন, কিন্তু তিনি বহিষ্কৃত ছিলেন বিএনপিতে দীর্ঘদিন। এটা 5 বার। তো এখন বলেন আপনি, হ্যাঁ, একটা দল থেকে মানুষ 5 বার বহিষ্কৃত কেমনে হয়? তার মানে বারবার আবার তার মানে প্রত্যাহার উনি করে 4 বার আবার এন্ট্রি নিয়েছেন অ্যাট আবার লিস্ট, এন্ট্রি তাই নিয়েছেন। না? আচ্ছা, আরেকটা জামায়াত বেশ কাজ করছেন নির্বাচনকে সামনে রেখে, বিশেষ করে খুলনাতে আমরা দেখলাম যে সনাতন ধর্মাবলম্বীকে মনোনয়ন দিয়েছেন। ঢাকা 7 আসনে যিনি এনায়েতুল্লাহকে দিয়েছেন, হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, তিনিও বলা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী মদতপুষ্ট ছিলেন। তিনি শেখ সেলিমের সময় তিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন। কারণ ওই সময় হাজী সেলিমের সময় দায়িত্ব পালন করা একটা ব্যবসায়ী সমিতির খুবই কষ্টসাধ্য বিষয় ছিল। সেখানে এনায়েতুল্লাহ খুব বীরদর্পে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের এই মদতপুষ্ট ব্যক্তিকেও আপনারা জামায়াত প্রার্থী দিয়েছেন। অভিযোগটা কতটা সত্য, কতটা মিথ্যা? আচ্ছা, এখন দেখেন, অনেকে অনেক সময় অনেক আইডেন্টিটিকে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, এখন এমন যদি হয় যে তিনি জামাতকে পছন্দ করতেন, জামাতের সাথে ছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে সেটা প্রকাশ করতে পারেননি, কিন্তু তার প্রভাব ছিল, তাহলে তার দায়িত্বের কারণে কি তাকে এখন নন এলিজিবল করে দেওয়ার রাইট কারোর আছে? এটা নিশ্চয়ই জামাত দল হিসেবে তাকে স্ক্রুটিনি করেছে। কারণ কাউকে রিপ্রেজেন্ট করতে দিবে একটা প্রতীককে, এটা সেই প্রতীককে যারা ধারণ করে তাদের ডিউটি, তাই না? জামাতে তো বিভিন্ন ক্যাডার আছে, মানে সে কি জি, ক্যাডার ভিত্তিক ছিলেন, মানে উনি কি এটা ক্যাডার আসলে ভিত্তিক আমার ছিলেন? জানা নাই, আমি বলতে পারবো না। হ্যাঁ, আপনার জানা নেই, ধন্যবাদ। শরীফ ভাই, আমরা আপনাকে প্রশ্ন করি, যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে, আপনিও নির্বাচন নিয়ে একটু সন্তোষজনক, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সেটার আপনি একটু ভিন্ন বক্তব্য দিয়েছেন, ভিন্ন মতামত দিয়েছেন। এখন যৌথ অভিযান শুরু হচ্ছে বলছে, এই যৌথ অভিযানের আমরা এর আগে দেখেছি ডেভিল হান্টের অভিযান দেখেছি, সেই ডেভিল হান্টের অবস্থাও কি ছিল, এখন যৌথ অভিযান যদি শুরু হয় সেখানে ফলাফল কি দেখবেন? ধন্যবাদ। আমি তার আগে একটু জিজ্ঞেস করি, আপাকে তো আমরা লেখক হিসাবে কিন্তু জানি, আপনি যেভাবে প্রশ্ন করছেন আপাকে একটা পার্টির রিপ্রেজেন্টেটিভ, তো এই জায়গাগুলোতে পরিষ্কার হওয়াটা ভালো। পার্টির রিপ্রেজেন্টেটিভ না, হয়তো তিনি তার ডিফেন্ড ব্যাখ্যাটা করেন দিচ্ছেন, কিনা ওন করেন আর কি। আমি কিন্তু মেজর আখতারুজ্জামানকে কে গ্রহণ করলো সেটা বলছি না, আমি বলছি যে আপনার বক্তব্যগুলো যদি আপনার পক্ষে যখন যাচ্ছে তখন সেটিকে আপনি ওন করছেন, কিন্তু যখন আপনার বিপক্ষে যাচ্ছে তখন তাকে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন। ডিসি তিনি যখন আপনার সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত আপনার যখন পছন্দ হচ্ছে না, তখন আপনি বলছেন তুমি হচ্ছে ফ্যাসিস্টের দালাল, কিন্তু ওই ফ্যাসিস্টের দালাল যদি আপনার কাছে আসছে তখন আপনি বলছেন এ হচ্ছে আমার কৌশল। আপনি যে ভদ্রলোকের কথা বললেন, আমার কাছে তার ছবি আছে, আসাদুজ্জামান কামালের সঙ্গে তার একসঙ্গে বসে তিনি ছবি তুলছেন। গত কয়েকদিন আগে চাঁপাই নবাবগঞ্জের জামাতের
চাঁপাইনবাবগঞ্জ ৩ জামাতের সাবেক এমপি এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য মেবি, তিনি বলেছে আমার দলে আসলে আওয়ামী লীগ থেকে আসো, আমি সমস্ত দায় দায়িত্ব আমি নিব, মামলা থেকে শুরু করে সবকিছু। কিন্তু আপনার সঙ্গে যদি একটা পুরনো ছবি প্রেস ক্লাবে আপনি কখনো কফি খেতে খেতে একসাথে ছবি তুলেছেন শ্যামল দত্তের সঙ্গে বা XYZ এর সঙ্গে, আমি সঙ্গে সঙ্গে ট্যাগ লাগিয়ে দিচ্ছি যে ভাই হচ্ছে উনি কিন্তু আওয়ামী লীগের দোসর, সুতরাং তাকে যখন আমার স্বার্থের বিপক্ষে আপনি যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনাকে আমি অ্যাটাক করছি অথবা কোনো না কোনোভাবে একটা ঝামেলার মধ্যে ফেলছি। এই যে দ্বৈত নীতিটা আমাদের এখান থেকে সরে আসা দরকার। আপনি যথার্থই একটা শরীফ ভাই, জিনিস আপনি কি অস্বীকার করতে পারেন বিগত 17 বছরের সাংবাদিকরা তেমন কাজ কি করেনি? করেছে, অসংখ্য করেছে, কিন্তু একই সাথে আপনাকে জিজ্ঞেস করি সেই সাংবাদিকদের সেই আচরণের কি পরিবর্তন হয়েছে? আজকে আপনি যেটা দেখছেন, আমি এটি সমালোচনা করব। প্রেস ক্লাবের সম্মেলন, প্রেস ক্লাবের কমিটি হবে, নির্বাচন হবে, সেই নির্বাচন কেন বিএনপি অফিসে গিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে যে নির্বাচন করব কি করব না? তাহলে গত 15 বছর আমরা যে অভিযোগগুলো শুনি যে আমরা বাধ্য হয়েছি, ডিজিএফআই আমাদেরকে চাপ দিয়ে আওয়ামী লীগের মানে আনুগত্য স্বীকার করতে বাধ্য করেছে, কিন্তু আমি তো এখন দেখছি নো, আমাদের অনেকের মধ্যে দাসত্বের একটা প্রবণতা ছিল, জি, দাসত্ব করার একটা প্রবণতা ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো জায়গায় বিএনপির প্রশংসা করি, আবার কোথাও কোথাও সমালোচনা করি। কেন এই সময়কালে মিডিয়াগুলো যে আচরণগুলো করছে এগুলো কি আসলে স্বস্তিদায়ক? আপনি একটা পেশাজীবীদের নির্বাচন, আপনি কেন গুলশান বিএনপি অফিসে যাবেন? কেন সেখানে বসে সিদ্ধান্ত নেবেন? তাহলে এই যে পেশার প্রতি মানুষের যে অশ্রদ্ধাটা তৈরি হলো, আমাদের তো একটা সুযোগ এসেছিল সেখান থেকে বেরিয়ে আসার, আমি সেই সুযোগটা পাচ্ছি না। আপনি গাজীপুরের যেটা বলেছেন, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও কেন তাহলে বলি লেজুর ভিত্তিক রাজনীতি অবশ্যই করে, অবশ্যই কেন বলি সরকারি হ্যাঁ, কর্মকর্তা আমি যারা অন্যদের সমালোচনা করি, লেজুর ভিত্তিক কেন করব? রাজনীতির সেটা আন্ডারে করছি, কাজ করে? আমরা ভুল কাজ করছি। আমরা জি। আমাদের এখানে পরিবর্তন হয় নাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি গর্বিত হন, যেটা আগে হতেন, যে আমি আওয়ামী লীগের উপকমিটির অমুক সম্পাদক। তার যে বেসিক পরিচয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না, বরং মনে করতেন যে আমি আওয়ামী লীগের একটা উপকমিটিতে আছি, এটি হচ্ছে আমার গর্বের বিষয়। এখন অনেককে দেখছি, আমি জিয়া পরিষদের সদস্য হয়েছি, আমি কালকে দেখলাম এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন, প্যাডে তার 18 নম্বরে তার নাম আছে। তো ধন্যবাদ। এই পরিবর্তনটা তো হয়নি। আমি আইন শৃঙ্খলা নিয়ে যেটি বলেছেন আমি শেষ করে দিব। জি, ছোট করে। আমরা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই, কিন্তু আমাদের প্রশাসনের মধ্যে যে ভূতটা আছে সেই ভূতটা আমরা বের করতে পারিনি। গত 1 বছর এখানে অপরাধী দমন করার কৌশলটা ছিল, আপনি আওয়ামী লীগ হলে আপনাকে আমি ধরবো, আপনি অপরাধী হন আর নিরপরাধ হন, আপনাকে পেলে আমি ধরবো। কিন্তু প্রশাসন কোথায় গেছে? গাজীপুরের এই যে তারিমা মেয়েটাকে যে প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করে, আমিও টেলিভিশনে বলেছি 50 কোটি টাকা চাঁদা চেয়েছে, তার শাস্তি, আমি তার কাছে ক্ষমা চাই, তার পরিবারের কাছে ক্ষমা চাই, কারণ এই একটা ভুল তথ্য দিয়ে তার বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়েছে গাজীপুরের প্রশাসন, পুলিশ থেকে মানে সেখানকার বিচার বিভাগের লোকজন, তাদের শাস্তি হওয়া দরকার। এই প্রশাসন দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন কি করতে পারবেন? মানে আপনার এখানে এই শঙ্কা আছে।